অনেকদিন আগের কথা। একটি গ্রামের পাশের জঙ্গলে এক শিকারী এবং তার স্ত্রী বাস করত। তারা দুজন প্রত্যেকদিন জঙ্গলে শিকার খুঁজতে বের হতো। আজকে তো সারাদিনই প্রায় ঘুরলাম, একটা শিকারও তো খুঁজে পেলাম না। এই অভাবের সংসারে এভাবে যদি চলে তাহলে কিভাবে হবে বলো তো? আমি কি করব গিন্নি বলো তো? সংসারটা তো আমারও, তাই না? দুদিন ধরেই তো শিকার খুঁজছি, একটাও তো খুঁজে পাচ্ছি না। এখানে মনে হচ্ছে আর কোনো শিকারই আমরা খুঁজে পাব না। চলো জঙ্গলের গভীরে গিয়ে দেখি কোনো শিকার খুঁজে পাই কিনা। আচ্ছা, তাই চলো। কি আর করার, না চাইলেও ওখানে যেতেই হবে আমাদেরকে। এই কথা বলে শিকারী এবং শিকারীর স্ত্রী জঙ্গলের গভীরের পথেই রওনা হতে থাকল। শিকারী এবং শিকারীর স্ত্রী জঙ্গলের গভীরে গিয়ে দেখল একটি তীরবিদ্ধ বাঘ যন্ত্রণায় দাঁড়িয়ে কাতরাচ্ছে। আমাকে এক দুষ্ট শিকারী তীর মেরেছে। তোমাদেরকে একটা কথা বলি, দয়া করে আমার কথাটি রেখো। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তাকে তোমরা দেখে রেখো। এই কথা বলে বাঘটি সেখানেই মারা যায়। বাঘটি মারা যাওয়ার পর বাঘের গুহা থেকে একটি ফুটফুটে ছোট্ট বাঘ বেরিয়ে আসলো। সেই ছোট্ট বাঘের নিষ্পাপ চাহনি দেখে শিকারী এবং শিকারীর স্ত্রীর মনে অনেক দয়া হল এবং ছোট্ট বাঘটিকে বাড়ি নিয়ে যেতে তারা রাজি হল। আহারে, ছোট্ট বাঘটির কি সুন্দর নিষ্পাপ চাহনি, দেখলে মনটাই ভরে যায়। চলো না গিন্নি, আমরা দুজন একে সন্তানের মতো লালন পালন করব। আমাদের তো কোনো সন্তানই নেই, আজ থেকে সে আমাদের সন্তান। তারপর শিকারী এবং শিকারীর স্ত্রী রাজাকে সাথে করে নিয়ে তাদের বাড়ির পথে রওনা হতে থাকল। তারা অনেক খুশি ছিল, কারণ রাজাকে তারা সন্তান বলে মেনে নিয়েছিল। আমারই নিঃসন্তান জীবনে তোর মতো সন্তানকে পেয়ে আমি অনেক খুশি রে রাজা। কথা দে আমাকে, সারাটা জীবন তুই আমার সাথে থাকবি, কোথাও যাবি না আমাকে ছেড়ে কোনো দিন। যদি কোনো দিন আমাকে ছেড়ে চলে যাস তাহলে তোর মা পাগল হয়ে যাবে। কথা দে আমাকে যে আমাকে ছেড়ে কোনোদিনও যাবি না। তারপর রাজা তাকে ইশারাতে বোঝায় যে কোনোদিনও তাকে ছেড়ে যাবে না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন শিকারী এবং শিকারীর স্ত্রী রাজাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। এতে তারা প্রচণ্ড কষ্ট পায় এবং ভেঙে পড়ে। তারা রাজাকে পাগলের মতো এদিক সেদিক খুঁজতে থাকে, কিন্তু রাজাকে তারা কোথাও পায় না। আমাদের রাজা কোথায় গেল গিন্নি? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি রাজাকে কিছু বলেছিলে? রাজাকে আমি কি বলবো বলো? রাজা তো আমাদের সন্তানের মতো ছিল, তাকে আমি কিছু বলতে পারি? তুমিই বলো। তার এমন হঠাৎ করে চলে যাওয়াটা আমি মেনে নিতে পারছি না। রাজা যদি ফিরে না আসে তাহলে আমি পাগল হয়ে যাব। রাজাকে ছাড়া আমার দমটা বন্ধ হয়ে আসছে গিন্নি। আমি তোমাকে কি করে বোঝাবো? আমার সন্তান আমাদেরকে ছেড়ে কোথায় গেল? হে অপরওয়ালা, তুমি রাজাকে ফিরিয়ে এনে দাও, দয়া করে ফিরিয়ে এনে দাও। হঠাৎ একদিন রাজা পিঠে করে মোহর ভর্তি বস্তা নিয়ে বাড়ির পথে যেতে থাকে। তুই এতদিন কোথায় ছিলি রে রাজা? তোকে খুঁজতে খুঁজতে আমরা প্রায় পাগলই হয়ে গিয়েছি। তুই জানিস না, তোকে ছাড়া আমাদের দুনিয়া অন্ধকার। আর তোর সাথে করে এসব কি নিয়ে এসেছিস বলতো? আমি কি বলেছিলাম যে আমাদের এগুলো লাগবে? তুই যদি সাথে থাকিস তাহলে আমাদের সব অভাবেই দূর হয়ে যায়। তোর মুখটা দেখলেই আমাদের সব কষ্ট দূর হয়ে যায়। তুই যেদিন থেকে গেছিস সেদিন থেকে আমরা পাগলের মতো হয়ে গেছি। আমাদের খাওয়া দাওয়া নেই, কিচ্ছু নেই। আমাদেরকে নিয়ে তোর এত ভাবতে হবে কেন বলতো? তুই শুধু চুপচাপ থাকবি আমাদের সাথে, আর কোথাও কখনো যাবি না, বুঝেছিস? না হলে আমরা মরে যাব। কিন্তু বাঘের ওই মোহর আনার খবরটি গ্রামের জমিদারের কাছে গুপ্তচরের মাধ্যমে পৌঁছে যায়। খুজুর, আমাদের গ্রামের জঙ্গলে এক শিকারী থাকে। ওর একটা পোষা বাঘ আছে। ওই বাঘটি তাকে বস্তা বস্তা মোহর কোথা থেকে জানিয়ে এনে দিচ্ছে। এতে করে শিকারী খুবই ধনী হয়ে যাচ্ছে। আপনি যদি এখন কিছু একটা ব্যবস্থা না করেন তাহলে সে খুব তাড়াতাড়ি আপনাকে ছাড়িয়ে যাবে। কি বলছো এসব তুমি?
যত তাড়াতাড়ি সম্ভব ওই বাঘটি আমার কাছে নিয়ে এসো। আমি জানতে চাই ও এত বস্তা বস্তা মোহর কোথা থেকে আনছে। যাও এক্ষুনি, যাও। এরপর জমিদারের লোকজনেরা রাজাকে বাড়ি থেকে ধরে উল্টো করে ঝুলিয়ে খুব নৃশংসভাবে জমিদারের কাছে নিয়ে যায়। এরপর জমিদারের লোকজনেরা রাজাকে বাড়ি থেকে ধরে উল্টো করে ঝুলিয়ে খুব নৃশংসভাবে জমিদারের কাছে নিয়ে যায়। বাহ বাহ, তোমরা দারুণ কাজ করেছ। এই কাজের জন্য তোমাদেরকে আমি অবশ্যই পুরস্কৃত করব। এই বাঘ, তাড়াতাড়ি বল, ওই সোনার মোহর তুই কোথায় পেয়েছিস? যদি না বলিস তোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। এভাবে দুষ্ট জমিদার রাজাকে খুবই জবরদস্তি করতে থাকে। কিন্তু রাজা তো বাঘ ছিল। সে তার সমস্ত শক্তি দিয়ে তার সব বাঁধন খুলে এবং জমিদারকে আক্রমণ করে বসে। এরপর রাজা ছুটতে ছুটতে বাড়িতে এসে পড়ে। ওই বাঘের বাচ্চার এত বড় সাহস যে আমার মতো জমিদারকে আক্রমণ করে! ওর তো আজকে হচ্ছে। ওকে যেখান থেকে হোক আবার ধরে নিয়ে এসো, এই আমার আদেশ। এরপর জমিদারের লোকজন রাজাকে আবার বাড়ি থেকে ধরে নিয়ে যায়। রাজাকে জমিদার বাড়িতে নিয়ে সবাই মিলে প্রচণ্ড মারতে থাকে। এতে রাজা মারা যায়। এরপর জমিদারের পাষাণ লোকেরা রাজার নিথর দেহটি শিকারীর বাড়ির সামনে ফেলে দিয়ে যায়। শিকারী এবং শিকারীর স্ত্রী রাজার এমন অবস্থা দেখে কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যায়। তারপর রাজাকে তারা দুজন মিলে তাদের বাড়ির উঠোনে কবর দিয়ে দেয়। এভাবে কয়েক দিন কেটে যায়। রাজার কবর থেকে একটি ছোট্ট গাছের চারা গজাতে শুরু করে। সেই ছোট্ট গাছের চারাটি বড় হয়ে একটি বড় গোলাপ গাছের রূপ নেয়। এই দেখো দেখো, আমাদের রাজার কবরে কি সুন্দর একটা গোলাপ গাছ হয়েছে, দেখলে মনটাই জড়িয়ে যায়। মাগো, আমি কথা দিয়েছিলাম না তোমার রাজা তোমাদেরকে ছেড়ে কোনোদিনও যাবে না। এই দেখো, আমি তোমাদেরকে ছেড়ে যাইনি। কে কথা বলছো তুমি? সামনে এসো দয়া করে, আমি তোমায় দেখতে পাচ্ছি না। তুমি আমার রাজার নামে কি কথা বলছো বলো? মা, তোমাদের সামনে আমি গো, তোমাদের রাজা। এই যে গোলাপ গাছটা দেখতে পাচ্ছ, এটাই আমি। তোমরা কি আমাকে চিনতে পারছো না? চিনতে পারছি রে রাজা, চিনতে পারছি। তোকে আমি খুব চিনতে পারছি। তুই আমাদের রাজা। একজন মা তার সন্তানকে চিনতে পারবে না, এটা কি করে হয় বল? তোকে ছাড়া আমরা কি করে যে বেঁচে আছি সেটা উপরওয়ালাই ভালো জানে। আমার কোলটা খালি করে দিয়ে চলে গেছিস তুই বাবা। না মা, আমি আর তোমাদেরকে কোথাও ছেড়ে যাব না। আমি এই গাছের মধ্যেই থাকব সারাটা জীবন। এই গাছ যতদিন থাকবে ততদিন মনে করবে যে তোমাদের রাজা তোমাদের কাছেই আছে। আর কষ্ট পেও না মা, তোমাদের কষ্ট পেতে দেখলে আমার খুবই কষ্ট হয়। বাবারে, তোকে একবার হারিয়ে বুঝেছি সন্তান হারানোর ব্যথা কতটুকু। তুই আর আমাদেরকে ছেড়ে যাস না বাবা, তুই আমাদের সবকিছু। বাঘ সন্তানকে আবার নতুন করে খুঁজে পেয়ে শিকারী এবং শিকারীর স্ত্রী আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। তাদের বাকিটা জীবন সেই ফুলগাছটি আঁকড়ে বেঁচেছিল। এভাবেই গল্পটি শেষ হয়ে যায়।